আচ্ছা এখন শুরু হচ্ছে। হ্যাঁ এখন হইছে। আচ্ছা আমাদের গত ক্লাসে একটু ভুল ছিল একটা অঙ্কে, সেটা হলো রেন্ট এক্সপেন্সে আমরা ভুল ক্রমে এখানে 8,000 টাকা বাদ দিয়েছিলাম, এখানে হবে হলো 4,000 টাকা। কোশ্চেনে 18,000 টাকা আমাদের রেন্ট এক্সপেন্স দেওয়া, আর আমরা অ্যাডজাস্টিং দিছি রেন্ট এক্সপেন্সকে ক্রেডিট করছি আমরা কত 4,000 টাকা। তাহলে আমাদের ওই 8,000 থেকে আমাদের এই 4,000টা বাদ দিতে হবে, বাদ দিয়ে যেটা থাকবে ওইটার ক্লোজিং দিব আমরা। অর্থাৎ আমাদের হিসাবকালের মধ্যে 18,000 টাকা ছিল, কিন্তু মাঝখানে আবার 4,000 টাকার খরচ হয়েছে, এই জন্য খরচটা আমরা কি করলাম এখানে কমিয়ে ফেললাম, 14,000 বানিয়েছি। ঠিক আছে, 14,000 টাকার ক্লোজিং হবে। তো এখানে 14,000 হওয়ার কারণে আমাদের টোটাল যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা হয়ে গেছে 82,600। আর আমাদের রেভিনিউ এর যে ক্লোজিং ছিল সেটা ছিল হলো 82,600। দুইটা সেম হওয়ার কারণে এখানে কোনো উদ্বৃত্ত বের হয় নাই, অর্থাৎ জিরো ব্যালেন্স। এই জিরো ব্যালেন্সের কারণে আমাদের কোনো নেট ইনকাম বা লসের কোনো ক্লোজিং হবে না। আর প্রশ্নে কোনো উত্তোলন ছিল না, এই জন্য উত্তোলনেরও কোনো ক্লোজিং হবে। এই হলো সমস্যা ছিল এটাতে। 7 নাম্বার অঙ্কটা দেখি। 7 নাম্বার অঙ্কে বলছে দ্য ফলোইং ইজ দ্য ইনফরমেশন অফ পরমা এন্টারপ্রাইজ অন জুন 30, 2019। ক্যাশ দেওয়া আছে 40,000, অ্যাকাউন্ট রিসিভেবল 20,000, সাপ্লাই 7,000, নোটস পেয়েবল 12,000, ক্যাপিটাল, সার্ভিস রেভিনিউ, ট্রাভেলিং এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে। তো আমাদের প্রথমে বলছে সার্ভিস রেভিনিউ রেকর্ডেড অ্যাজ রেভিনিউ, অর্থাৎ সেবা আয় আয় নামে রেকর্ড করা হয়েছে, কিন্তু এটা এখনো উপার্জিত হয় নাই, আনআর্ন বলছে। ঠিক আছে, অর্থাৎ তুমি সেবা আয় হিসেবে লিখে রাখছো, কিন্তু এখনো তুমি সেবাটা দাও নাই, এই জন্য এটা কি 30 জুন পর্যন্ত এটা আনআর্ন হিসেবে থাকবে। আমাদের জার্নালটা কি হবে, আমরা তো লিখে রাখছি কি এখানে সার্ভিস রেভিনিউ নামে 20,000 টাকা লিখে রাখছি, কিন্তু এই 20,000 টাকার মধ্যে বলতেছে 1200 টাকা এখন আমাদের উপার্জন হয় নাই। কেন উপার্জন হয় নাই? কারণ আমরা 30 জুন পর্যন্ত এখনো 1200 টাকার সেবা এখনো দেই নাই। 30 জুন ওভার হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো পুরোপুরি এই 20,000 টাকার সেবা আমি দিই নাই, দিছি হচ্ছে 1200 টাকা কমে। অর্থাৎ এই 1200 টাকা আমি আর আয় হিসেবে দেখাবো না। 1200 এই 20,000 টাকার মধ্যে যে 1200 টাকা আছে, এই 1200 টাকাকে আমি আনান হিসেবে দেখাবো। আনানের জার্নাল শিখছিলাম আমরা, সার্ভিস রেভিনিউকে ডেবিট করতে হয় যেহেতু ক্রেডিট ছিল আগে, আর আনান সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করতে হয়। এটা ছিল হলো আমাদের ফার্স্ট জার্নাল। সেকেন্ড জার্নাল অ্যাডজাস্টিং এ বলছে স্যালারিজ এক্সপেন্স টোটাল টাকা 1,000 ইজ পেয়েবল বাট নট পেইড, অর্থাৎ স্যালারি এখনো বকেয়া আছে। ঠিক আছে, 1,000 টাকার ব্যয় বকেয়া আছে। আর আমরা সব শিখছিলাম ব্যয় বকেয়ার যাবে দেখি ব্যয়টা ডেবিট হয় আর পেয়েবলটা ক্রেডিট হয়, অর্থাৎ স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। তো এখানে দেখো তাই করছি, স্যালারি এক্সপেন্স ডেবিট লিখছি আর স্যালারি পেয়েবলকে ক্রেডিট করছি। এরপরে 3 নাম্বারটায় বলছে রেইন পেড ইন অ্যাডভান্স অ্যামাউন্টিং টাকা 2,000, অর্থাৎ ভাড়া দিছি। ঠিক আছে, অগ্রিম ভাড়া দিছি 2,000 টাকা। যেহেতু ভাড়া অগ্রিম দিছি, ভাড়া আমাদের এখানে লিখে রাখছি কত 4,000 টাকা, কিন্তু এই 4,000 টাকার মধ্যে বলতেছে যে আমরা অগ্রিম দিছিলাম 2,000 টাকা। তার মানে 4,000-এর মধ্যে 2,000 হলো সম্পদ, আর অতিরিক্ত যে 2,000 ছিল সেটা আমাদের জন্য খরচ। তো আমরা এখন কি করব, আমরা রেকর্ড করে রাখছিলাম এক্সপেন্স নামে, কিন্তু আমরা হিসাবকাল শেষে দেখছি কি যে 2,000 টাকার অ্যাডভান্স দেওয়া ছিল। তার মানে এখন আমরা অ্যাডভান্সের দিব, আগে রেকর্ড ছিল এক্সপেন্সের, এখন আমরা অ্যাডজাস্টিং দিব হলো অ্যাসেটের। ঠিক আছে, তার মানে প্রিপেইড রেন্ট ডেবিট হবে, রেন্ট এক্সপেন্স ক্রেডিট হবে। কত টাকা? 2,000 টাকা। ঠিক আছে, প্রিপেইড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট 2,000 টাকা। এরপরে আমাদের 4 নম্বরে বলছে সাপ্লাইজ অ্যামাউন্টিং টু টাকা 4,000 হ্যাজ বিন ইউজড, অর্থাৎ সাপ্লাইজ আমাদের কি হয়েছে 4,000 টাকা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, 4,000 টাকা ব্যবহৃত হয়েছে। তো আমরা এখন দেখবো যে সাপ্লাইজ আগে কি নামে রেকর্ড ছিল। সাপ্লাইজ আগে সাপ্লাইজ অর্থাৎ সম্পদ আকারে আমরা শো করছিলাম আমরা 7,000 টাকা। প্রশ্নে বলতেছে যে হিসাবকাল শেষে দেখছি কি যে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 4,000 টাকা। ঠিক আছে, তার মানে এই যে খরচের কথা উল্লেখ করে দিছে, এই 7,000 টাকার সম্পদ নাই, এটা খরচ হয়ে গেছে অলরেডি 4,000 টাকা। তাহলে এই যতটুকু খরচ হয়েছে আমরা ওই খরচটুকুরই অ্যাডজাস্টিং দিব। তাহলে আমাদের খরচের অ্যাডজাস্টিং কি হবে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট
4000 টাকা। এরপরে 5 নাম্বার, ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোটস পেয়াবল, অর্থাৎ নোটস পেয়াবলের উপর সুদ বকেয়া আছে। আর আমরা জানি যে নোটস পেয়াবলের উপর সুদ দিতে হয়, এটা হলো ব্যয় বকেয়া। ব্যয় বকেয়ার জাবেদা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট 500 টাকা। দেখো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট 500 টাকা। এরপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেফার্ড ফর দ্য নেক্সট পিরিয়ড অ্যামাউন্টিং টু টাকা 3000, অর্থাৎ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেফার্ড ফর দ্য নেক্সট পিরিয়ড, অর্থাৎ বিলম্বিত বা অবলম্বন করতে বলছে কত, 3000 টাকা নাকি? বিলম্বিত দেখাইতে বলছে আমাদের 3000 টাকা, অর্থাৎ সম্পদ আকারে দেখাইতে বলছে নেক্সট পিরিয়ডের জন্য 3000 টাকা। তো আমরা এখানে খরচ দেখায় রাখছি না, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 6000 টাকা খরচ দেখায় রাখছি, কিন্তু আমাদের বলতেছে এই 6000-এর মধ্যে 3000টা নেক্সট ইয়ারের জন্য রেখে দিতে বলছে। তো এই 3000 টাকা আমাদের জন্য সম্পদ, ঠিক আছে? তাহলে এই সম্পদের আমরা অ্যাডজাস্টিং দিব, অর্থাৎ ডেফার্ড অ্যাডভার্টাইজিং ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কে ক্রেডিট করব। দেখো তাই করছি, ডেফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট। সর্বশেষ যে জার্নালটা চাইছে সেটা হলো আর সার্ভিস প্রোভাইড টু টু কাস্টমার ফর টোটাল 8000 বাট নট বিল, অর্থাৎ দুইজন কাস্টমারকে টোটাল 8000 টাকার সেবা দেওয়া হয়েছে, কিন্তু 8000 টাকাটা আমরা এখনো পাই নাই, অর্থাৎ বাকিতে সেবা দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে বিল পেমেন্ট করে নাই, নট বিল মানে বিল এখনো পেমেন্ট করে নাই, অর্থাৎ বাকিতে আমরা সেবা দিছি, আর বাকিতে সেবা দিলে আমাদের জার্নাল হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই ছিল আমাদের 7 নাম্বার অঙ্ক। এখন যাব আমরা 8 নাম্বার অঙ্কে। তো 8 নাম্বার অঙ্কে বলছে দ্য ফলোইং 2019 information is available concerning the Alom enterprise which adjusts and close its adjusting every December 31st. তো বলছে যে 31শে ডিসেম্বর সে অ্যাডজাস্টিং দেয় এবং ক্লোজিং দেয় 2019 সালে। তো প্রথমেই বলছে যে ব্যাড ডেটস এক্সপেন্স ইজ এস্টিমেটেড টু বি 1% অ্যানুয়াল সেলস, দ্য টোটাল সেলস অফ দ্য ইয়ার টাকা 1,90,000, অর্থাৎ অনাদায়ী পাওনা ধরতে বলছে, ঠিক আছে? অনাদায়ী পাওনা ধরতে বলছে 10%, কার উপর? বিক্রয়ের উপর। তো বিক্রয় হলো 1,90,000, 1,90,000 এর 1% হলো 1,900। তো ব্যাড ডেটস এর জার্নাল হলো ব্যাড ডেট ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ঠিক আছে? ব্যাড ডেটস এর জার্নাল ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপর স্যালারি সম্পর্কে বলছে, স্যালারি বকেয়া আছে বলতেছে স্যালারি অ্যাক্রুড বাট আনপেইড টোটাল টাকা 8,000 অন 31st December 2019 and has not been paid or record, অর্থাৎ তুমি মজুরি কি হয়েছে এখনো বকেয়া আছে, আনপেইড মানে এখনো পরিশোধ করা হয়নি, অ্যাক্রুড মানে বকেয়া, ঠিক আছে? 31শে ডিসেম্বর পর্যন্ত। তো এটা আমরা কি করব, যেহেতু ব্যয়টা এখনো বকেয়া আছে, অর্থাৎ স্যালারি এক্সপেন্স ডেবিট করব, স্যালারি পেয়েবলকে ক্রেডিট করব। 3 নম্বরে বলছে ইউটিলিটিস বিল অফ ডিসেম্বর ফর 2009 হবে এখানে, না সরি, ঠিক আছে, হ্যাঁ, 2,900 টাকা অ্যারাইভড অন ডিসেম্বর 31st 2019 and has not been paid or record, ঠিক আছে? তো এখানে টাকাটা লিখে নিলে আমাদের বুঝতে ইজি হবে, টাকাটা মিস্টেক হয়ে গেছে, ফর টাকা 2,900, অর্থাৎ ইউটিলিটি বিলও কিন্তু এখনো পরিশোধ করা হয় নাই, ঠিক আছে? যে বলা আছে নট বিন পেইড অর রেকর্ড, পরিশোধ করা হয়নি এবং এটা রেকর্ডও করা হয় নাই। তো যেহেতু বিল পরিশোধ করি নাই, এটা খরচ, খরচটা বকেয়া থাকলে ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট হবে, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট হবে। এই যে 3 নম্বরে এখানে নিচে দিয়ে দিছি ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট, ওই 2,900 টাকা। এরপরে আসে 4 নাম্বার, accounts of supplies indicate that the stored supplies account should be reduced by 8,000 and the office supplies account reduced by 1,600 for supplies used during the year. বলছে কি
যে অ্যাকাউন্টস অফ সাপ্লাইস ইন্ডিকেটেড দ্য স্টোর সাপ্লাইজ অ্যাকাউন্ট, অর্থাৎ সাপ্লাইজ বলতে এখানে কি বলতেছে, স্টোর সাপ্লাইজ অ্যাকাউন্টকে বলতেছে, যেটা কি হবে, শুড বি রিডিউস, কমাইতে হবে বাই 800 টাকা, অর্থাৎ স্টোর সাপ্লাইজকে 800 টাকা কমাইতে হবে, ঠিক আছে। এবং আরো কি বলছে, দ্য অফিস সাপ্লাইজ অ্যাকাউন্ট রিডিউস বাই 1600, অর্থাৎ অফিস সাপ্লাইজও আমাদের কমাইতে হবে কত টাকা, 1600 টাকা। এই সম্পদগুলো কখন কমে, যখন খরচ হয় নাকি। তো আমাদের দুইটা নামই আমরা খরচ নামে দেখাবো, অর্থাৎ স্টোর সাপ্লাইজ এক্সপেন্স লিখবো 800 টাকা, অফিস সাপ্লাইজ এক্সপেন্স লিখবো 1600 টাকা, ঠিক আছে। আর ক্রেডিট করব কাকে, ওই দুইটা সম্পদকে, অর্থাৎ সম্পদ যেহেতু কমাইতে বলছে এই জন্য সম্পদ দুইটা ক্রেডিট হবে। কি কি সম্পদ ক্রেডিট হবে, ওই যেই দুইটা নাম আমরা ডেবিট করছি এক্সপেন্সে, ওই দুইটা নামই আবার ক্রেডিট হবে সমপরিমাণ টাকায়। তো আমরা দেখি এখানে তাই করছে, হ্যাঁ, স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, ক্রেডিট করছে আমরা স্টোর সাপ্লাইজ আর হলো অফিস সাপ্লাইজ, ঠিক আছে। একদম সহজ, বুঝতে পারলে এবং ক্যাটাগরিগুলো ধরতে পারলে যে আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এটা কি আয় বকেয়া নাকি ব্যয় বকেয়া নাকি অন্য কিছু, এটা ধরতে পারলে ইজিলি ট্রান্সলেট করা যাবে, জানা দেওয়া যাবে সঠিকভাবে। এরপরে আমরা যাব 5 নম্বরে, the corporation hold a টাকা 15,000 12% 6-month note receivable date December 1 2019 from customer. The interest is to be collect on the maturity date, ঠিক আছে। তো বলতেছে যে কি করছে, 15,000 টাকা নোটস রিসিভেবল ইস্যু করছে, ঠিক আছে। অর্থাৎ একটা নোটস রিসিভেবল নিচে কত টাকার, 1500 টাকার, এটা হলো সেপ্টেম্বরের 1 তারিখ। আর আমরা জানি নোটস রিসিভেবলের উপর সুদ পায়, ঠিক আছে। কোনো ব্যক্তি যদি নোটস রিসিভেবল ক্রয় করে তাহলে তার উপর সে প্রতি বছর বা একটা নির্দিষ্ট সময় শেষে শেষে সে সুদ পাবে। তো এই নোটটা ছিল 6 মাসের জন্য, এর ইস্যু করছে হলো সেপ্টেম্বরের 1 তারিখে, ঠিক আছে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের অঙ্ক কিন্তু শেষ ডিসেম্বরে, হ্যাঁ, কারণ এখানে এই যে বলাই আছে যে এভরি ইয়ার ডিসেম্বর 31 ডিসেম্বরে ক্লোজ করা হয় বা অ্যাডজাস্টিং দেওয়া হয়। তো এখানে খেয়াল করে দেখি যে 15,000 টাকায় 12% করব, বের হবে 1 বছরের সুদ। ওই 1 বছরের সুদকে আমরা 12 দ্বারা ভাগ করব এবং গুণ করব ডিসেম্বর পর্যন্ত যেতে যত সময় লাগবে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাসের সুদ আমরা বকেয়া দেখাবো, অর্থাৎ আয় বকেয়া। আয় বকেয়া থাকলে আয় বকেয়াটা ডেবিট হবে আর আয়টা ক্রেডিট হবে, ঠিক আছে। আয় বকেয়া থাকলে রিসিভেবল ডেবিট হয় আর ওই আয়টা ক্রেডিট হয়। দেখো তাই করছি। কার আয় বকেয়া আছে, ইন্টারেস্ট বাবদ নাকি, অর্থাৎ ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ওই যে 12% করে আমরা 4 মাসের সুদ দেখিয়েছি। 600 টাকা আয় বকেয়া ছিল। এরপর 6 নাম্বার, an analysis of the পাবো না দিব, এটাই তো বুঝলাম না। নোটস রিসিভেবলে সুদ পায় আর নোটস পেয়েবলে সুদ দেয়। নোটস রিসিভেবলটা সম্পদ, একটা কোম্পানির জন্য এটা সম্পদ নোটস রিসিভেবল। আচ্ছা, নোটস রিসিভেবল থেকে আয় হবে, তা আয় বকেয়া আছে। এতদিন আমরা ব্যয় বকেয়া করে আসছি, অর্থাৎ নোটস পেয়েবল ছিল, এতদিন আমাদের সামনে নোটস রিসিভেবল আসে নাই, আজকেই ফার্স্ট আসলো এই 3rd ক্লাসে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 6 নম্বরে যাই। An analysis of the company insurance policies indicate that the prepaid insurance account is to be reduced by 2,500 expired insurance, অর্থাৎ বলতেছে যে কোম্পানি ইন্ডিকেট করছে কি, যে প্রথমে তাদের প্রিপেড ইন্স্যুরেন্স ছিল, ওই প্রিপেড ইন্স্যুরেন্সটা তারা রিডিউস করবে ইন্স্যুরেন্স এক্সপায়ার হিসাবে। অর্থাৎ এখানে শর্টকাটে আমরা বলতে পারি যে সম্পদটা ব্যয় হিসেবে দেখাইতে বলছে, তো ব্যয় হিসেবে যেহেতু দেখাইতে বলছে তো ব্যয় ডেবিট করবো আমরা আর সম্পদটাকে ক্রেডিট করবো 2,500 টাকা, অর্থাৎ ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 2,500 টাকা। এরপরে ট্যাক্সের বিষয় আসছে। The income tax rate is 40% on current
income and payable in the first quarter of the next year, that the prepaid insurance income, pre-tax income of the company is টাকা 40,000, অর্থাৎ 40,000 টাকার উপরে কি করবে 40% ট্যাক্স দিবে। সেটা কবে দিবে? নেক্সট ইয়ার, অর্থাৎ এটাও কিন্তু কোম্পানির জন্য ব্যয়, ট্যাক্সটাও কোম্পানির জন্য ব্যয়। আর এই ব্যয়ও কি বকেয়া আছে, অর্থাৎ নেক্সট ইয়ারে, নেক্সট কোয়ার্টারে দিবে, নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টারে, অর্থাৎ প্রথম যে 3 মাস, সেই 3 মাসের মধ্যে সেই টাকাটা পরিশোধ করবে, অর্থাৎ ব্যয় বকেয়া আছে। আমরা কি লিখবো? ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। দেখো, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট, ওইতে যে আয় হয়েছিল সে আয়ের 40% ট্যাক্স আসছে। সর্বশেষ হচ্ছে আমাদের অবচয়ের। বিলিং ওয়াজ এ কস্ট টাকা 62,400, অর্থাৎ একটা বিল্ডিং এর মূল্য ছিল হচ্ছে 62,400 টাকা, এবং এই বিল্ডিংটা মোট কত লাইফ সার্ভিস দেবে বলছে? 30 বছর। টাকা 2,400 residual value are to be depreciated and the straight line method is to be used, অর্থাৎ এই 30 বছর যখন শেষ হয়ে যাবে তখন সে একটা মূল্য পাবে, যেটাকে আমরা রেসিডিয়াল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য বলি, 2,400 টাকা পাবে। তাহলে এই টাকাটা আমরা কি করবো? এই 62,400 থেকে বাদ দিব। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার নিয়ম হচ্ছে মোট খরচ থেকে আমাদের ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আমরা কি করব? তার আয়ুষ্কাল দ্বারা ভাগ করব, তাহলে আমরা বছরের অবচয় পেয়ে যাবো, 1 বছরের অবচয়। আর অবচয়ের জার্নাল তো আমরা শিখছি কি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ঠিক আছে, তো এইখানে 2,400 টাকা আমরা বাদ দিছি, আর 30 বছর ছিল, এই জন্য 30 দিয়ে ভাগ করে আমরা 1 বছরের অবচয় কত হলো তার অ্যাডজাস্টিং দিলাম। এই ছিল আমাদের 8 নাম্বার অঙ্ক। তো এখন আমরা 9 নাম্বার অঙ্কে যাব। 9 নাম্বার অঙ্কে দেখি কি বলছে। Journalize the adjusting entries need on 30 June 2019, the end of the current accounting period for each of the following independent cases affecting concurred instruction, কনস্ট্রাকশন একটা কোম্পানির নাম। তারা কি করতেছে? Concord pays its employees each Thursday the amount of salaries টাকা 2,100 for a 5 days work week from Sunday to Thursday, and the daily salary amount are equal, অর্থাৎ প্রতি সপ্তাহে তারা কতদিন কাজ করে? কর্মীরা 5 দিন কাজ করে, এবং 5 দিনে তাদের মজুরি দেওয়া হয় 2,100 টাকা, এবং প্রতিদিনই তাদের সমান হারে মজুরি দেওয়া হয়। The last week of the year ended 30 June 2019 with the witness day, অর্থাৎ যে কর্মচারীরা কাজ করতেছিল, কাজ করতে করতে যে দেখে যে 30শে জুন তার ওই বারটা ছিল হচ্ছে উইটনেস ডে, অর্থাৎ বুধবার ছিল নাকি? বুধবারে আমাদের হিসাবকাল শেষ হয়ে গেছে। এখন দেখতে হবে যে বুধবার পর্যন্ত কোনো কর্মীর বেতন বকেয়া ছিল কিনা। ঠিক আছে, বুধবার পর্যন্ত কত টাকা বকেয়া ছিল সেটাই এখানে দেখার বিষয়। তো যেহেতু মজুরি দেয় কি বৃহস্পতিবার, অর্থাৎ অবশ্যই কি বুধবারের আগে, বুধবার এবং বুধবারের আগে যত দিন ছিল ওগুলো সব বেতন কি বকেয়া। কিভাবে বুঝবো কত টাকা বকেয়া? খেয়াল করে দেখি যে এইখানে মোট মজুরি দেয় প্রতি সপ্তাহে 2,100 টাকা। এটা কত দিনের জন্য? 5 দিনের জন্য। ঠিক আছে, 5 দিন কিভাবে? সানডে থেকে থার্সডে 5 দিন হয়, অর্থাৎ তোমার রবিবার থেকে বৃহস্পতিবার, এখানে 5 দিন হইতেছে। 5 দিয়ে ভাগ করবো ওই টাকাটাকে। আর বকে আছে কয়দিন বুঝবো কিভাবে? প্রতি বৃহস্পতিবারে বেতন দেওয়া হয়, কিন্তু আমাদের হিসাবকাল কিন্তু শেষ হয়ে গেছে বুধবার। ঠিক আছে, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত যাইতে পারে নাই। বৃহস্পতিবার গেলেই কাজ শেষে তারা পেমেন্টটা পেত, অর্থাৎ বৃহস্পতিবার তার কাজ করে নাই না, তার মানে সে কাজ করছে কয়দিন? 5 দিনের মধ্যে 4 দিন কাজ করছে, অর্থাৎ 4 দিনের টাকা এখনো সে পরিশোধ করে নাই। এই কোম্পানি কর্মচারীদের 4 দিনের টাকা এখনো পরিশোধ করে নাই, অর্থাৎ কর্মচারীদের কাছে এই কোম্পানি দায়বদ্ধ কত মাসের? 4 দিনের টাকা দায়বদ্ধ, অর্থাৎ যেটাকে আমরা বকেয়া হিসেবে দেখবো। ঠিক আছে, ব্যয় বকেয়া, অর্থাৎ ব্যয়টা
পরবর্তীতে পরিশোধ করতে হবে। তো এই কাজই করছে এখানে দেখো 2100 টাকাকে আমরা 5 দিনের ভাগ করছি আর 4 দিনের টাকা বকেয়া ছিল এই জন্য 4 দ্বারা গুণ করছি। তারপরে বলছে কনকর্ড হ্যাজ lent some money during the current year and entity has earned accrued interest revenue of টাকা 750 that it will be received next year। অর্থাৎ এই কোম্পানি কি করছে, তারা কিছু টাকা ঋণ নিছে, হ্যাঁ, তো ল্যান্ড ধার নিছে এখানে। তো কত টাকা ধার নিছে বলতেছে, জান অ্যাকুড ইন্টারেস্ট রেভিনিউ টাকা এত, আচ্ছা 750 টাকা না, ওই যেই টাকা ধার নিছে তার উপর তাদের ইন্টারেস্ট রেভিনিউ হয়েছে, ধার দিছে, ধার নেয় নাই, ধার দিছে। তো ধার দেওয়ার কারণে তারা কি করতেছে, এখান থেকে ইন্টারেস্ট পাইতেছে। এই যে এখানে বলে দিছে যে ইন্টারেস্ট রেভিনিউ, এটা কি আছে, অ্যাক্রুড অর্থাৎ বকেয়া আছে। কত টাকা, 750 টাকা। এবং এটা কবে রিসিভ করবে, নেক্সট ইয়ারে। অর্থাৎ এটা কি আয় বকেয়া, আর আয় বকেয়া থাকলে আমরা বলছিলাম যে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট হয় আর ইন্টারেস্ট ইনকাম বা ইন্টারেস্ট রেভিনিউকে ক্রেডিট করতে হয়। তার মানে 750 টাকা আমাদের আয় বকেয়ার আমরা অ্যাডজাস্টিং দিলাম। এরপরে the beginning a balance of supplies was টাকা 2680, অর্থাৎ সাপ্লাইজ এর প্রাথমিক যেই মূল্য সেই মূল্যটা ছিল 2680 টাকা। during the year the entity purchased supplies costing টাকা 6180 and 30 June 2019 the inventory supplies on hand is টাকা 2150। অর্থাৎ সাপ্লাইজ দেখাইছি আমরা কত টাকা, 2680 টাকা। তো ওই বছরই আবার কি করছে, 6180 টাকার আবার নতুন করে সাপ্লাইজ কিনছে। তাহলে আমরা কি করবো, এই দুইটা সাপ্লাইজ যোগ করবো, তাহলে মোট সাপ্লাইজ কত ছিল হিসাবকাল শেষে সেটা বের হবে। 2680 আর 6180 যোগ করলে যেটা আসবে সেটা হলো মোট সাপ্লাইজের পরিমাণ। তো হিসাবকাল শেষে কি বলতেছে, যে সাপ্লাইজটা হাতে আছে, সাপ্লাইজ কত, 2150 টাকা কি হাতে আছে। তো আমরা কি করব, কার জার্নাল দিব, আমরা সাপ্লাইজ এক্সপেন্সের জার্নাল দিব। কারণ হচ্ছে সাপ্লাইজ আগেও সাপ্লাইজ ছিল, নতুন করে আবার সাপ্লাইজ কিনছে, তার মানে মোট সাপ্লাইজের পরিমাণ পেলাম। আর আমরা বলছিলাম যদি কোনো সাপ্লাইজ, যদি সাপ্লাইজ নামে রেকর্ড থাকে অথবা সম্পদ থাকে, সেটাকে আমরা এক্সপেন্স নামে দেখাবো। আমি যদি, যেহেতু আমাদের বলেই দিছে যে আগে সাপ্লাইজ ছিল, তার মানে কি আমরা আর সাপ্লাইজের জার্নাল দিব না, আমরা দিব কার, আমরা জার্নাল দিব এক্সপেন্সের, অর্থাৎ সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তো কত টাকা খরচ হয়েছে সেটা বুঝবো কিভাবে, এই দুইটা সম্পদ অর্থাৎ নতুন যেটা কিনছে এটা প্লাস আগে যেটা ছিল সেটা যোগ করব, আর এখন হাতে কত আছে সেটা বিয়োগ করব। তাহলে কি এই সম্পদ থেকে সম্পদ বিয়োগ করার কারণে মাঝখানে যে ব্যালেন্সটা বের হলো সেই ব্যালেন্সটা হচ্ছে আমাদের জন্য খরচ। এই খরচের জার্নালে আমরা দিতেছি 3 নাম্বারে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। দেখো তাই করছে এখানে 2680 আগের ছিল, নতুন কিনছে 6180, আর খরচ হাতে আছে বলতেছে 2150। তার মানে আমার সর্বশেষ খরচ হলো আমাদের 6710 টাকা। এরপরে লাস্ট এন্ট্রি আসি আমরা। লাস্ট এন্ট্রি বলছে যে এই কোম্পানি কি করছে, তারা সার্ভিসিং দিছে দ্য এয়ার কন্ডিশন system in a large building and the owners of the building paid Concard, অর্থাৎ ওই কোম্পানিকে কি করছে, কত টাকা দেয় প্রতি বছর ফি হিসেবে, 12,900 টাকা ফি দেয়, ঠিক আছে। তো এখানে কন্ডিশন সিস্টেমে কাজ করে তারা, এয়ার কন্ডিশনিং। আর কি করছে তারা, প্রতি বছর তাদেরকে 12,900 টাকা কি দেওয়া হয়, সার্ভিস বাবদ ফি দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই এই কোম্পানির জন্য এই 12,600 টাকা কি আয় নাকি। তো এখন দেখবো এটা কি পুরাটাই কি আয় নাকি এর মধ্যে কিছু আবার আনার আছে, অর্থাৎ পুরো টাকা কি এই বছর সেবা দিয়ে ফেলছি কিনা। আমার অঙ্কটা কিন্তু শেষ জুন মাসে, ঠিক আছে, জুন মাসে আমাদের অঙ্কটা শেষ হয়, জুনের 30 তারিখে। সেই হিসেবে আমরা দেখব যে এটা কি আদৌ আয় নাকি এটা আনান রেভিনিউ। তো এটা পরে একটু আগালেই আমরা বুঝতে পারবো। Concard record this amount is
আনআন সার্ভিস রেভিনিউ। দেখছো এখানে বলেই দিছে যে ও যখন টাকাটা পায়, অর্থাৎ এই কোম্পানিটা যখন টাকা পায় ওই কোম্পানি থেকে, তখন সে কি নামে রেকর্ড লেখ করে, খাতায় রেকর্ড করে আনআন সার্ভিস রেভিনিউ। অর্থাৎ সে যেহেতু সেবা এখনো দেয় নাই, কারণ সেবা দেওয়ার আগেই সে টাকা নেয়, এই কারণে সে সেবা হিসেবে না লিখে তারা কি হিসেবে লিখছে, যে আনআন সার্ভিস রেভিনিউ হিসেবে ওই টাকাটাকে রেকর্ড করে রাখছে। তো আমরা এখন দেখব যে এটা কত দিনের টাকা ছিল। Concord estimated that his earned one quarter of the total fee during the current year। অর্থাৎ এই বছরে কি হয়েছে তাদের, এই বছরে তাদের তোমার 1 কোয়ার্টার অর্থাৎ 3 মাসের টাকা কি হয়েছে, আর্ন হয়েছে। তো আমরা এখন অ্যাডজাস্টিং দিব কার, আর্নের। ঠিক আছে, আর্ন কত হয়েছে বুঝবো কিভাবে, এই 12,900 হলো 1 বছরের টাকা। এখানে বলে দিয়েছে অ্যানুয়াল সার্ভিস ফি 12,900 হলে 1 বছরের টাকা। এটাকে আমরা কি করব, 12 দ্বারা ভাগ করব, 3 দ্বারা গুণ করব, তাহলে আমি পেয়ে যাব 3। কেন, কারণ কোয়ার্টার বলতে 3 মাসকে বোঝানো হয়। 1 বছরে 4টা কোয়ার্টার হয়, 3 মাস অন্তর অন্তর একটা কোয়ার্টার। তো 3 মাসের টাকা আমাদের কি হিসেবে দেখাবো, আয় হিসেবে দেখাবো। এই 12,900-কে 12 দ্বারা ভাগ 3 দিয়ে গুণ করলে আমরা যে টাকা পাবো সেটা হলো সার্ভিস রেভিনিউ। অর্থাৎ সার্ভিস রেভিনিউ আয়, এই জন্য আয়টা ক্রেডিট হবে। আর আনআন সার্ভিস রেভিনিউ, এটা আগে দায় ছিল, এই দায়টা কমে গেছে কারণ ওটা আয় হিসেবে গণ্য হয়েছে বিধায় আমাদের সার্ভিস রেভিনিউটাকে, আনআন সার্ভিস রেভিনিউটাকে এখন কি করতে হবে, ডেবিট করতে হবে। তো এই জন্য এখানে দেখো কি করছি, আনআন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখানে তুমি সরাসরি 4 দ্বারাও ভাগ করতে পারো। 4 দ্বারা কেন ভাগ করছে, কারণ 1 বছরে তো 4 কোয়ার্টার, 1 কোয়ার্টারের আয় হয়েছে, এই জন্য 4 দিয়ে ভাগ করতে পারো। অথবা আমি যেভাবে বললাম 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলো, এই একই রেজাল্ট বের হবে। বুঝতে পারছি? এই ছিল আমাদের 10 নম্বর অঙ্ক, সরি 9 নম্বর অঙ্ক। আর একটা ছোট্ট একটা অঙ্ক আছে, জাস্ট করে তোমাকে বলতে হবে কোনটা কোন ক্যাটাগরিতে পড়ছে। আমরা জানি যে অ্যাডজাস্টিং কে 4 ভাগে ভাগ করা হয়, আয় বকেয়া, ব্যয় বকেয়া, আয় অগ্রিম, ব্যয় অগ্রিম, এই 4টা ভাগে বিভক্ত করা হয়। তো এই অঙ্কটার মধ্যে এইটাই শুধু জানতে চাইছে যে কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এই 10 নম্বর অঙ্ক। এখানে বলতেছে যে এটাই যে এবার যারা মার্কেটিং দিল তাদের এই অঙ্কটা আসছে। 4 মার্ক ছিল, 6টা নাম লিখে দিচ্ছে, 4 মার্ক পেয়ে গেছে যারা ঠিকঠাক লিখতে পেরেছে। কোম্পানি কি করছে যে অ্যাডজাস্টিং দেয় 31 ডিসেম্বর, অর্থাৎ 31 ডিসেম্বর তারা করে অ্যাডজাস্টিং দেয়। তো অ্যাডজাস্টিং দিতে গিয়ে প্রথম যেই সমন্বয় দাখিল তারা দেখলো যে সার্ভিস প্রোভাইড, অর্থাৎ সেবা দিছে, বাট আনবিল টোটাল টাকা 750। সেবা দিছে কিন্তু এখনো কি হয় নাই, বিলটা পরিশোধ হয় নাই। অর্থাৎ কি, বকেয়া সেবা দিছে, তার মানে কি আয় বকেয়া নাকি, সার্ভিস দেওয়ার কারণে কি আয় হয়, আর বকেয়া যেহেতু, অর্থাৎ টাকা আনবিল মানে এখনো টাকা পরিশোধ হয়নি, অর্থাৎ আয় বকেয়া। তাহলে মানে আমাদের কি লিখবো, আমরা প্রথম এন্ট্রিটাকে লিখবো অ্যাক্রুড রেভিনিউ, নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি করতে হবে। ঠিক আছে, বলছে ফর ইচ অফ দ্য অ্যাবভ আইটেমস ইন্ডিকেট দ্য ফলোইং টাইপস অফ অ্যাডজাস্টিং। বলছে নিচের উপরের আইটেমগুলো দেখে বলতে বলছে যে কোনটা কোন টাইপের মধ্যে পড়ে সেটা। এখন এই যে ব্র্যাকেটের মধ্যে আমি যেই জিনিসটা দিয়েছি এখানে, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, ওরা উল্লেখ করে দিছে যে কি কি ক্যাটাগরি হইতে পারে, প্রিপেড এক্সপেন্স হতে পারে, আনআর্ন রেভিনিউ হতে পারে, অ্যাক্রুড রেভিনিউ হতে পারে, অ্যাক্রুড এক্সপেন্স হতে পারে। কিন্তু এটা যদি না থাকার পসিবিলিটি বেশি। তো এটা যদি না থাকে তাহলে তোমাকে ওই যে মুখস্থ রাখতে হবে 4টা আইটেম, আয় বকেয়া, ব্যয় বকেয়া, আয় অগ্রিম, ব্যয় অগ্রিম, ওই অনুযায়ী এখানে দেখতে হবে। প্রথমটা আমরা পেলাম আয় বকেয়া অর্থাৎ অ্যাক্রুড রেভিনিউ। 2 নাম্বার ছিল স্টোর সাপ্লাইস অফ টাকা 300 হ্যাজ বিন ইউজড, অর্থাৎ স্টোর সাপ্লাইসটা ব্যবহৃত হয়ে গেছে। তার মানে কি, সম্পদটা ব্যবহৃত হয়েছে নাকি, প্রিপেড এক্সপেন্স হয়ে গেছে। তো আমরা যেই ক্যাটাগরি ছিল যে কি প্রিপেড এক্সপেন্স, অর্থাৎ অগ্রিম ব্যয় বা ব্যয় অগ্রিম। ঠিক আছে, ব্যয় অগ্রিমের ক্যাটাগরি যেটা পড়ছে। এরপরে ইউটিলিটিস এক্সপেন্স, অর্থাৎ তোমার উপযোগ ব্যয়, এটা কি আনপেড, এখনো পরিশোধিত হয় নাই। তার মানে কি এইটা হলো ব্যয়, আর যেহেতু পরিশোধিত হয় নাই তার মানে বকেয়া, অর্থাৎ ব্যয় বকেয়া, অর্থাৎ ইংলিশে যেটাকে বলবো আমরা অ্যাক্রুড এক্সপেন্স। ঠিক আছে,
এরপরে 4 নম্বরে বলছে আর্ন রেভিনিউ অফ টাকা 260 হ্যাজ বিন আর্ন, অনুপার্জিতটা অর্জিত হয়েছে। তার মানে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? আর্ন রেভিনিউ এর মধ্যে নাকি? আর্ন রেভিনিউ এর মধ্যে পড়ছে। 4 নাম্বারটা আর্ন রেভিনিউ। 5 নম্বরে স্যালারি বকেয়া আছে, ব্যয় বকেয়া অর্থাৎ অ্যাক্রুড এক্সপেন্স। তারপরে লাস্ট হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স টোটালিং টাকা 350 হ্যাজ এক্সপায়ার, অর্থাৎ 350 টাকার ইন্স্যুরেন্স খরচ হয়েছে, অর্থাৎ অগ্রিমটা খরচ হয়েছে, যেটাকে বাংলায় ইংলিশে বলবো আমরা প্রিপেইড এক্সপেন্স। এখানে প্রিপেইড এক্সপেন্স, ঠিক আছে। এই ছিল আমাদের 10 নম্বর অঙ্ক। এরপরে আমরা 11 নম্বর অঙ্কে যাব। 11 ছোট একটা অঙ্ক, ক্লোজিং দিতে বলছে এবং ক্লোজিং আমরা শিখছি কিভাবে ক্লোজিং দিতে হয়। আয়ের ক্লোজিং দিতে হয়, ব্যয়ের ক্লোজিং দিতে হয়, নেট ইনকাম বা লসের ক্লোজিং দিতে হয়, ড্রয়িং এর ক্লোজিং দিতে হয়। তো আমরা দেখি কি কি এন্ট্রি এখানে আছে। দ্য লেজার অফ জুয়েল কর্পোরেশন জিয়াউল কর্পোরেশন কন্টেইনস ফলোইং ব্যালেন্স ক্যাপিটাল দেওয়া আছে 30,000, ড্রয়িং দেওয়া আছে 2,000, সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 50,000, স্যালারিজ এক্সপেন্স 27,000, সাপ্লাইজ এক্সপেন্স 4,000। তো আমরা প্রথমে শিখছিলাম আয়ের ক্লোজিং দিতে হয়, অর্থাৎ রেভিনিউ এর ক্লোজিং। রেভিনিউ কয়টা আছে আমাদের অঙ্কে? একটা, জাস্ট 50,000 টাকা। কি দেখবো আমরা? সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। ক্লোজিং এর সময় আয়টাকে ডেবিট করব আর ইনকাম সামারিকে ক্রেডিট করব। আর এক্সপেন্সের সময় সব এক্সপেন্স ক্রেডিট হবে, ইনকাম সামারি ডেবিট হবে। এখানে আমরা আগে এক্সপেন্সের নামগুলো লিখবো, যে স্যালারিজ এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, দুইটা আছে, স্যালারি এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, দুইটা ক্রেডিট হবে, আর এই দুইটার যোগফলটা হবে ডেবিটে ইনকাম সামারি নামে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো কোনো লাভ বা ক্ষতি হয়েছে কিনা। আমাদের আয় ছিল হচ্ছে 50,000 আর ব্যয় হয়েছে 31,000। আমাদের লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে 19,000। এই লাভটা কার সাথে আমরা ক্লোজিং করি? ক্যাপিটাল থেকে ক্যাপিটালের সাথে আমরা ক্লোজিং করি, ক্যাপিটালকে বাড়াই। এই জন্য আমাদের যাবে হবে কি ক্লোজিং ইনকাম সামারি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল ক্রেডিট করার কারণেই কিন্তু ক্যাপিটালটা বেড়ে যাইতেছে না, 19,000 টাকা ক্যাপিটালের সাথে সংযুক্ত হইতেছে। এরপর আমরা লাস্ট দেখবো ড্রয়িং ছিল আমাদের অঙ্কে। ড্রয়িং এর ক্লোজিং ড্রয়িং ডেবিট, সরি ক্যাপিটাল ডেবিট ড্রয়িং ক্রেডিট, কারণ ড্রয়িংটা ক্যাপিটালকে কমায় আর ক্যাপিটালের নেচার কি? ক্যাপিটালটা হচ্ছে সবসময় ক্রেডিট, যখন ক্যাপিটাল কমে তখন এটা ডেবিট হয়ে যায়। আর ড্রয়িং এর নেচার অলওয়েজ ডেবিট, যেহেতু আমরা ক্লোজিং দিতেছি ড্রয়িংটা ক্রেডিট হয়ে যেতেছে, ঠিক আছে। এই ছিল আমাদের 11 নাম্বার অঙ্ক। আজকে আরো যাবা? 11 না স্যার, অনেক হয়েছে আর না। ছোট ছোট অঙ্ক ছিল এই জন্য। আচ্ছা ঠিক আছে, আজকে ওরা নাই তো আজকে আমরা এতটুকু রেখে দিই।